ক্লাস 9-এর ইতিহাস, চ্যাপ্টার 3, কোশ্চেন অ্যান্সার ইন বেঙ্গলি মিডিয়াম। 19বিংশ শতকের ইউরোপ, রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী সংঘাত। তাহলে ক্লাস 9-এর ইতিহাস 2য় অধ্যায়। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। তাহলে ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় তুরস্ককে। তুরস্কের মলডেভিয়া ও ওয়ালাকিয়া দখল করে নেয় রাশিয়া। ক্রিমিয়ার যুদ্ধে তুরস্কের প্রতিপক্ষ ছিল রাশিয়া। গ্রিসের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত গুপ্ত সমিতিটি ছিল হেটাইরিয়া ফিলিকে। কোন চুক্তি ভঙ্গের অজুহাতে বিসমার্ক অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন? গ্যাস্টিনের। ম্যাথসেনি প্রথম জীবনে কোন সংগঠনে যোগ দেন? কার্বোনারি। ভিয়েনা সম্মেলনের মুখ্য 4টি শক্তি ছিল অস্ট্রিয়া, রাশিয়া, প্রাশিয়া, ইংল্যান্ড। ইউরোপীয় শক্তি সমবায় স্থাপনের মূল উদ্যোক্তা ছিলেন মেটারনিখ। গ্রিসের জাতীয়তাবাদের প্রধান প্রবক্তাকে কোরায়েশ। ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল অস্ট্রিয়াতে। 1861 খ্রিস্টাব্দে মুক্তির ঘোষণাপত্রে ভূমিদাসপ্রথা উচ্ছেদ হয়েছিল রাশিয়াতে। ভিয়েনা সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধি ছিলেন তালির। ন্যায্য অধিকার নীতির দ্বারা ফ্রান্সের সিংহাসনে বসানো হয় অষ্টাদশ লুইকে। শক্তিসাম্য নীতির দ্বারা কোন দেশের চতুর্দিকে বেষ্টনী গড়ে তোলা হয়? ফ্রান্সের চতুর্দিকে বেষ্টনী গড়ে তোলা হয়। ইটালির ঐক্য আন্দোলনের জনক ছিলেন ম্যাথসেনি। জার্মানির ঐক্য সাধনে 6 সপ্তাহের যুদ্ধ বলতে বোঝায় অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ। ফ্র্যাঙ্কফর্টের সন্ধি কাদের মধ্যে সম্পাদিত হয়? ফ্রান্স ও জার্মানি। 1830 খ্রিস্টাব্দে পোল্যান্ডে বিদ্রোহ হয়েছিল যার প্রথম নিকোলাসের বিরুদ্ধে। ভিয়েনা সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল ইউরোপের পুনর্গঠন। ফেব্রুয়ারি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন লুই ফিলিপ। ভিয়েনা সম্মেলনে রাশিয়ার প্রতিনিধি কে ছিলেন? প্রথম আলেকজান্ডার। কি উদ্দেশ্যে অ্যাক্ট অফ জাস্টিস আইন পাশ করেন 10ম চার্লস? দেশে ফিরে আসা অভিজাতদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য। জুলাই বিপ্লবের কয়েকজন নেতার নাম লেখো। লাফিথিয়াস। কত সালে রাশিয়ার ভূমিদাস মুক্তির ঘোষণাপত্র জারি হয়েছিল? 1861 খ্রিস্টাব্দে 19 ফেব্রুয়ারি। কত সাল পর্যন্ত ইউরোপে মেটারনিখ যুগ নামে পরিচিত ছিল? 1815 থেকে 1848 খ্রিস্টাব্দে। ফেব্রুয়ারি বিপ্লব কত সালে সংগঠিত হয়েছিল? 1848 খ্রিস্টাব্দে। ইয়ং ইটালি দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন? জোসেফ ম্যাথসেনি। কত খ্রিস্টাব্দে জার্মানির ঐক্য সম্পন্ন হয়েছিল? 1871 খ্রিস্টাব্দে। রক্ত লৌহনীতির প্রবক্তা কে ছিলেন? বিসমার্ক। ক্রিমিয়ার যুদ্ধ কবে সংগঠিত হয়? 1853 খ্রিস্টাব্দে। বিশ্বের প্রথম আন্তর্জাতিক সম্মেলনটির নাম কি? ভিয়েনা সম্মেলন। ভিয়েনা কোন দেশে অবস্থিত? অস্ট্রিয়ায়। মেটারনিখ কত খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী হন? 1809 খ্রিস্টাব্দে। লাল কুত্তা বাহিনীর নায়ক কে ছিলেন? গ্যারিবল্ডি। কূটনীতি জাদুকর কাকে বলা হয়? বিসমার্ককে। গেতে কে ছিলেন? জার্মানির খ্যাতনামা কবি ও সাহিত্যিক। ভিয়েনা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 1815 খ্রিস্টাব্দে। 1815 খ্রিস্টাব্দে। জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল কত সালে? 1830 সালে। ম্যাথসেনি প্রতিষ্ঠিত গুপ্ত সমিতির নাম কি ছিল? কার্বোনারি। জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট পার্লামেন্ট গঠিত হয়েছিল কত সালে? 1848 খ্রিস্টাব্দে। কোন জার্মান অর্থনীতিবিদের উদ্যোগে জোলভেরাইন প্রতিষ্ঠিত হয়? জার্মান অর্থনীতিবিদ ম্যাজেন। মজা ফলা আঁকা বৈকুচ একাদন্তান্ন। ম্যাজেনের উদ্যোগে জোলভেরাইন প্রতিষ্ঠিত হয়। স্বাধীন গ্রিসের প্রথম রাজা কে ছিলেন? প্রথম অটো। ভিয়েনা সম্মেলনে যোগদানকারী বৃহৎ 4টি শক্তি কোন কোন দেশগুলি ছিল? অস্ট্রিয়া, প্রাশিয়া, রাশিয়া, ইংল্যান্ড। স্যাডুয়া যুদ্ধ কবে স্বাক্ষরিত হয়েছিল? 1866 খ্রিস্টাব্দে। পবিত্র চুক্তির কে বিরোধিতা করেন? ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ক্যালোরি। ক্রিমিয়ার যুদ্ধ কত বছর ধরে চলেছিল? 2 বছর ধরে। কনফেডারেন্স অব দি রাইন কে গঠন করেন? ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট। 19বিংশ শতকের ইউরোপে একটি রক্ষণশীল ভাবধারার নাম বলো। রাজতন্ত্র। 10ম চার্লস জুলাই বিপ্লবের ফলে কোথায় পালিয়ে গিয়েছিল? ইংল্যান্ডে।
দেশ শাসনে অষ্টাদশ লুই কি অধিকারে বিশ্বাস করতেন? ঐশ্বরিক অধিকারে। বিগ ফোর বলতে কি বোঝায়? ভিয়েনা সম্মেলনে ইউরোপের অধিকাংশ দেশের প্রতিনিধিগণ উপস্থিত থাকলেও অস্ট্রিয়া, রাশিয়া, প্রাশিয়া ও ইংল্যান্ড এই চারটি দেশ প্রাধান্য প্রতিষ্ঠা করেছিল। এই চারটি দেশকে একসঙ্গে চার প্রধান বা বিগ ফোর বলা হয়। রিসর্জিমেন্ট কি? রিসর্জিমেন্ট কথা অর্থ পুনর্জাগরণ। ইটালিবাসীগণের মনে বিভিন্ন কারণে অখণ্ড জাতীয়তাবাদের ধারণা জন্ম হয়েছিল, তাকে রিসর্জিমেন্ট বলে। এমস টেলিগ্রাম বলতে কি বোঝো? স্পেনের সিংহাসনের ভবিষ্যতে যাতে প্রাশিয়ার রাজবংশীয় কেউ না বসে সে বিষয়ে প্রতিশ্রুতি আদায়ের উদ্দেশ্যে ফরাসি দূত কাউন্ট বেনেদেত্তি নামক স্থানে প্রাশিয়ার রাজা প্রথম উইলিয়ামের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রাশিয়ার রাজা প্রথম উইলিয়াম তাকে কোনো প্রতিশ্রুতি না দিয়ে বরং সাক্ষাৎকারের বিষয়টি টেলিগ্রাম যুগে রাশিয়ার প্রধানমন্ত্রী অটো ফন বিসমার্ককে জানান। বিসমার্ক টেলিগ্রামটি কিছু শব্দ সুকৌশলে বাদ দিয়ে এমনভাবে সংবাদপত্রে প্রকাশ করেন যে এতে ফরাসিরা মনে করে যে প্রাশিয়ার রাজার ফরাসি দূতকে অপমান করেছে। এটি এমস টেলিগ্রাম নামে পরিচিত। জোল ভারিন কি? জার্মান রাজ্যগুলির আভ্যন্তরীণ বাণিজ্যের বাধাগুলো দূর করার উদ্দেশ্যে জার্মান অর্থনীতিবিদ ম্যাজেনের উদ্যোগে এবং প্রাশিয়ার নেতৃত্বে বিভিন্ন জার্মান রাজ্যকে নিয়ে 1819 খ্রিস্টাব্দে একটি শুল্ক সংঘ প্রতিষ্ঠিত হয়, যা জোল ভিরাইন নামে পরিচিত। ভিয়েনা সম্মেলনের প্রধান নীতিগুলি কি? ভিয়েনা সম্মেলনে গৃহীত সিদ্ধান্তগুলি হল ন্যায্য অধিকার নীতি, শক্তি সাম্য নীতি, ক্ষতিপূরণ নীতি। কার্বোনারি আন্দোলন বললে কি বোঝো? ভিয়েনা বন্দোবস্তের দ্বারা ইতালিকে বিচ্ছিন্ন রাখার চেষ্টা করা হলে ইতালিতে বিভিন্ন গুপ্ত সমিতি গড়ে ওঠে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল কার্বোনারি সমিতি। এই সমিতি পরিচালনা ইতালির ঐক্যের দাবিতে যে আন্দোলন ছড়িয়ে পড়ে তা কার্বোনারি আন্দোলন নামে পরিচিত। ইয়ং ইটালি কি? ইয়ং ইটালি দলের আদর্শ কি ছিল? ইয়ং ইটালি হল ইটালির ঐক্য আন্দোলনের নেতা জোসেফ ম্যাচিনি পরিচিত একটি যুব সংগঠন। 40 বছর বয়স পর্যন্ত সকলে এর সদস্য হতে পারত। ইয়ং ইটালি দলের আদর্শ ছিল কোনো বিদেশি শক্তির দ্বারা যুবকদের আত্মত্যাগের দ্বারা ইটালি থেকে অস্ট্রিয়াবাসীদেরকে বিতাড়িত করা এবং ইটালির মুক্তির পর সেখানে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত করা। মুক্তির ঘোষণাপত্র বলতে কি বোঝো? 1857 খ্রিস্টাব্দে একবার ভূমিদাস প্রথা উচ্ছেদের চেষ্টা হয়, কিন্তু জমিদারদের বিরোধিতায় তা বাস্তবায়িত হয়নি। অবশেষে 1861 খ্রিস্টাব্দে 19 ফেব্রুয়ারি মুক্তির ঘোষণাপত্র জারি হয়। এতে বলা হয় ভূমিদাসদের উপর কোনো মালিকের কর্তৃত্ব থাকবে না, মুক্ত ভূমিদাসদের জমি দিতে হবে, তাদের উপর জমিদারদের কোনো অধিকার থাকবে না, জমিদারদের জমিগুলি পরিচালনার ভার থাকবে মিল নামক গ্রাম সমিতির উপর, মুক্ত ভূমিদাসদের জমি দিতে হবে, তাদের উপর জমিদারদের কোনো অধিকার থাকবে না, ভূমিদাসদের জমিগুলি পরিচালনার ভার থাকবে মিল নামক গ্রাম সমিতির উপর, জমিদারদের ক্ষতিপূরণ সরকার মিটিয়ে দেবে। মেটার্নিক ব্যবস্থা বলতে কি বোঝো? প্রিন্স মেটার্নিক ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী। 1815 থেকে 1848 খ্রিস্টাব্দের মধ্যে কেবল অস্ট্রিয়া নয়, সমগ্র ইউরোপের বিস্তৃত অঞ্চলের রাজনীতির তিনি অন্যতম প্রধান নিয়ন্ত্রক ছিলেন। ইউরোপের ইতিহাসে এই সময়কালই মেটার্নিক যুগ নামে চিহ্নিত। ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য কি ছিল? ইউরোপের রাজনৈতিক কাঠামো পুনর্গঠন, নেপোলিয়ন কর্তৃক বিতাড়িত রাজবংশের পুনঃপ্রতিষ্ঠা, নেপোলিয়নের বিরুদ্ধে সংগঠিত যুদ্ধে ক্ষতিগ্রস্ত দেশগুলোর ক্ষতিপূরণের ব্যবস্থা করা। ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো। জুলাই বিপ্লবের দ্বারা ফ্রান্সে অর্লিয়েন্স বংশীয় লুই ফিলিপ সিংহাসনে বসেন। মাত্র 2 দশকের কম সময়ের মধ্যে তার শাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের ফলে তার পতন ঘটে। ফেব্রুয়ারি বিপ্লবের কারণ বুর্জোয়াদের আধিপত্য। লুই ফিলিপের শাসনকালে ফ্রান্সে বুর্জোয়া শ্রেণীর চূড়ান্ত আধিপত্য প্রতিষ্ঠিত হয়, ফলে দরিদ্র কৃষক ও শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে ওঠে। জনসমর্থনের অভাব। লুই ফিলিপের প্রতি জনসাধারণের সমর্থনের অভাব ছিল। ত্রুটিপূর্ণ বিদেশ নীতি। লুই ফিলিপ শান্তি রক্ষা করার নীতি গ্রহণ করে পোল্যান্ড, ইটালি, বেলজিয়াম, মিশর, তুরস্ক প্রভৃতি দেশে ফরাসি আধিপত্য প্রতিষ্ঠার ব্যাপক সুযোগ থাকলেও তিনি তা গ্রহণ করেননি। ফলে দেশবাসী ক্ষুব্ধ হয়। আর্থিক দুরবস্থা। 1840-এর দশকে ফ্রান্সে খরা, শস্যহানি, খাদ্যাভাব, শিল্প বাণিজ্য মন্দা, বেকার সমস্যা প্রভৃতি তীব্র আকার ধারণ করে, ফলে অর্থনৈতিক সংকটের সমাধানে ব্যর্থ হয়। ফেব্রুয়ারি বিপ্লবের ফলাফল। নতুন আইন ব্যবস্থা। বিপ্লবের পর ফ্রান্সে সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে এক কক্ষ বিশিষ্ট আইনসভা গঠিত হয়। প্রজাতন্ত্র প্রতিষ্ঠা। ফেব্রুয়ারি বিপ্লবের ফলে ফ্রান্সে অর্লিয়েন্স রাজবংশের পতন ঘটে এবং দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। শ্রমিক কল্যাণ। নতুন প্রজাতান্ত্রিক সরকার শ্রমিক শ্রেণীর উন্নতির জন্য কমিশন গঠন করে। ভোটাধিকার সম্প্রসারণের ফলে ফ্রান্সের সাধারণ নিম্নবিত্ত বুর্জোয়ারা ভোটদানের এবং রাজনৈতিক ক্ষমতা লাভের সুযোগ পায়। জার্মানি ঐক্য প্রতিষ্ঠায় বিসমার্কের
রক্ত লৌহ নীতি সম্পর্কে আলোচনা করো। ইটালির মতো জার্মানির ঐক্য সাধিত হয়েছিল সশস্ত্র সংগ্রামের মাধ্যমে একটি রাজবংশের অধীনে। জার্মানির ক্ষেত্রে রাজবংশী ছিল প্রাশিয়ার হোহেনজোলান রাজবংশ। বিসমার্ক ছিলেন এই রাজ্যের প্রধানমন্ত্রী। জার্মানির খণ্ড খণ্ড রাজ্যগুলি স্বাধীন হলেও এদের উপরে অস্ট্রিয়ার একটি নিয়ন্ত্রণ ছিল। তাছাড়া প্রতিবেশী শক্তিশালী দেশ ফ্রান্স ও চাইনি জার্মান ঐক্যবদ্ধ হয়ে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করুক। 1862 খ্রিস্টাব্দে অটো ফন বিসমার্ক রাশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে যুক্ত হলে প্রথম উইলিয়ামসের লক্ষ্য বাস্তবায়িত হওয়ার সুযোগ পায়। রাজতন্ত্রের বিশ্বাস বিসমার্কের উদ্দেশ্য ছিল রাশিয়ার রাজতন্ত্রের অধীনে সমগ্র জার্মানিকে ঐক্যবদ্ধ করা। রক্ত লৌহ নীতি বিসমার্ক গণতান্ত্রিক রাজনীতির উপর আস্থাশীল ছিলেন। বিসমার্ক গণতান্ত্রিক রাজনীতির উপর নয়, রক্ত লৌহ নীতির উপরে আস্থাশীল ছিলেন। সামরিক শক্তিতে আস্থা। বিসমার্ক উপলব্ধি করেন যে একমাত্র সামরিক শক্তির জন্য জার্মানির ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব। এই জন্য তিনি প্রতিনিধি সভার মত অগ্রাহ্য করে রাশিয়ার সামরিক শক্তি বাড়ানোর উদ্যোগ নেন এবং 3টি গুরুত্বপূর্ণ যুদ্ধের মাধ্যমে সমগ্র জার্মানিকে ঐক্যবদ্ধ করেন, যথা ডেনমার্কের সঙ্গে যুদ্ধ, অস্ট্রিয়ার সাথে যুদ্ধ, ফ্রান্সের সঙ্গে যুদ্ধ। ইটালির ঐক্য আন্দোলনে ম্যাচেনি, ক্যাপুর এবং গ্যারিবল্ডির অবদান উল্লেখ করো। 19 শতকের প্রথম দিকে ইটালি বিভিন্ন ছোট বড় রাজ্যে বিভক্ত ছিল এবং পিটমন্ট, সার্ডিনিয়া ছাড়া ইটালির সব রাজ্যেই অস্ট্রিয়া সহ বিভিন্ন বিদেশি শক্তির আধিপত্য প্রতিষ্ঠা ছিল। ফরাসি সম্রাট নেপোলিয়ন ইটালির খণ্ড বিখণ্ড রাজ্যগুলি জয় করে ঐক্যবদ্ধ করলেও তার পতনের পর ভিয়েনা বন্দোবস্তের দ্বারা ইটালিকে তারা আবার বিভিন্ন রাজ্যে বিভক্ত করে সেখানকার বিদেশিদের আধিপত্য প্রতিষ্ঠা করা হয়। ইটালির ঐক্য আন্দোলনে যারা অসামান্য অবদান রেখেছিলেন তাদের মধ্যে প্রধান 3 জন ছিলেন ম্যাচেনি, ক্যাপুর এবং গ্যারিবল্ডি। ইটালির ঐক্য আন্দোলনে ম্যাচেনির ভূমিকা। জোসেফ ম্যাচেনি ছিলেন ইটালির ঐক্য আন্দোলনের অন্যতম প্রধান নেতা। প্রথম জীবনে তিনি কার্বোনারি নামক গুপ্ত সমিতির সদস্য ছিলেন, কিন্তু পরবর্তীকালে তিনি ভিন্নতর আদর্শ গ্রহণ করেন। সন্ত্রাসবাদের পথ পরিত্যাগ করে গণ আন্দোলনের মধ্য দিয়ে তিনি ইটালিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন। ইটালির ঐক্য সাধনের প্রধান বাধা অস্ট্রিয়া, তা তিনি খুব ভালোভাবে জানতেন, কিন্তু শক্তিশালী অস্ট্রিয়ার মোকাবিলা করার জন্য তিনি বিদেশি শক্তির সাহায্য নিতে চাননি। এমনকি ইটালির কোনো রাজতন্ত্রের অধীনে ঐক্য আন্দোলনে পরিচালনা করায় তার উদ্দেশ্যই ছিল না। কার্বোনারি দলের পরিকল্পনাহীন বিক্ষিপ্ত সন্ত্রাসমূলক কার্যকলাপ দ্বারা ইটালির ঐক্য সাধনে উপলব্ধি করে তিনি 1831 খ্রিস্টাব্দে ইয়ং ইটালি নামে একটি দল গড়ে তোলেন, যা ভবিষ্যতে ইটালি বাসীদের ঐক্যের জন্য সংগ্রামে অবতীর্ণ হবার উৎসাহ জুগিয়েছিল। ইটালির ঐক্য আন্দোলনে ক্যাপুরের ভূমিকা। বিদেশি শক্তিকে বিতাড়িত করে খণ্ড বিখণ্ড ইটালির ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে যারা অসামান্য কৃতিত্বের স্বাক্ষর দিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম প্রধান ছিলেন ইটালি রাজ্যের পিটমন্টের প্রধানমন্ত্রী কাউন্ট ক্যামিলো বেনসো দি ক্যাপুর। তিনি চেয়েছিলেন সার্ডিনিয়া পিটমেন্টের রাজতন্ত্রের নেতৃত্বে একটি রাজতান্ত্রিক ইটালি প্রতিষ্ঠা করতে, আর এই কাজে বৈদেশিক শক্তির সাহায্য নেওয়ার বিষয়ে তার কোনো আপত্তি ছিল না। তার লক্ষ্য ছিল ইটালিবাসীর প্রতি ইউরোপীয় জনগণের অনুভূতি সঞ্চার করা। এই উদ্দেশ্য পূরণের জন্য তিনি ক্রিমিয়ার যুদ্ধে ইংল্যান্ড ও ফ্রান্সের পক্ষে যোগ দেন। ফরাসি রাজ 3য় নেপোলিয়নের সহযোগিতায় উত্তর ইটালির কিছু অংশ অস্ট্রিয়ার শাসন মুক্ত হয়। তিনি চেয়েছিলেন সার্ডিনিয়া পিটমেন্টের রাজতন্ত্রের নেতৃত্বে একটি রাজতান্ত্রিক ইটালি প্রতিষ্ঠা করা, আর এই কাজে বৈদেশিক শক্তির সাহায্য নেওয়ার বিষয়ে তার কোনো আপত্তি ছিল না। তার লক্ষ্য ছিল ইটালিবাসীর প্রতি ইউরোপীয় জনগণের অনুভূতি সঞ্চার করা। এই উদ্দেশ্য পূরণের জন্য তিনি ক্রিমিয়ার যুদ্ধে ইংল্যান্ড ও ফ্রান্সের পক্ষে যোগ দেন। ফরাসি রাজ 3য় নেপোলিয়নের সহযোগিতায় উত্তর ইটালির কিছু অংশ অস্ট্রিয়ার শাসন মুক্ত হয়, কিন্তু ঐক্য সাধন সম্পন্ন হওয়ার আগেই 3য় নেপোলিয়ন ফরাসি বাহিনীকে ফিরিয়ে নিয়েছিলেন। কিন্তু তারপর ইটালির ঐক্য আন্দোলনে সাধারণ ইটালিবাসীদের ভূমিকা যথেষ্ট বৃদ্ধি পেয়েছিল। অস্ট্রিয়ার পরোক্ষ শাসনে থাকা পারমা, ম্যাডেনা ও টাস্কানির মতো ইটালীয় অঞ্চলের সাধারণ মানুষের গণভোটের মাধ্যমে সার্ডিনিয়া পিটমন্টের সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা পোষণ করলে তার কাজ সহজ হয়ে যায়। ইটালির ঐক্য আন্দোলনে ক্যাপুরের ভূমিকা।
বিদেশি শক্তিগুলোকে বিতাড়িত করে বিখণ্ড ইতালির ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে ক্যাবুলের ভূমিকা অন্যতম ছিল। ক্যাবুল তিনি চেয়েছিলেন সার্ডিনিয়া পিডমন্টের রাজতন্ত্রের নেতৃত্বে রাজতান্ত্রিক ইতালি প্রতিষ্ঠা করতে, আর এই কাজে বৈদেশিক শক্তির সাহায্য নেওয়ার বিষয়ে তার কোনো আপত্তি ছিল না। তার লক্ষ্য ছিল ইতালিবাসীর প্রতি ইউরোপীয় জনগণের অনুভূতি সঞ্চয় করা। এই উদ্দেশ্যে পূরণের জন্য তিনি ক্রিমিয়ার যুদ্ধে ইংল্যান্ড ও ফ্রান্সের পক্ষে যোগ দেন। ফরাসি রাজ তৃতীয় নেপোলিয়নের সহযোগিতায় উত্তর ইতালির কিছু অংশ অস্ট্রিয়ার শাসন মুক্ত হয়, কিন্তু ঐক্য শাসন সম্পূর্ণ হওয়ার আগে তৃতীয় নেপোলিয়ন ফরাসি বাহিনীকে ফিরিয়ে নিয়েছিলেন। কিন্তু তারপর ইতালির ঐক্য আন্দোলনে সাধারণ ইতালিবাসীদের ভূমিকা যথেষ্ট বৃদ্ধি পায়। ইতালির ঐক্য আন্দোলনে গ্যারিবল্ডির ভূমিকা অন্যতম ছিল। স্বাধীন সিসিলি এবং নেপালস রাজ্যকে এরপর তিনি পিডমন্টের রাজা ভিক্টর ইমানুয়েলের হাতে তুলে দিয়ে রোম ও ভেনেশিয়া বাদে বাকি প্রায় সমগ্র ইতালি রাজবংশের অধীনে একটি ঐক্যবদ্ধ রাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। ম্যাচশ্রেণী ভাবশিষ্য গ্যারিবল্ডি সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে দক্ষিণ ইতালি সিসিলি এবং নেপালস থেকে বিদেশি বুর্ব শাসকদেরকে বিতাড়িত করেন। স্বাধীন সিসিলি এবং নেপালস রাজ্যকে এরপর তিনি পিডমন্টের রাজা ভিক্টর ইমানুয়েলের হাতে তুলে দিয়ে রোম ও ভেনেশিয়া বাদে বাকি প্রায় সমগ্র ইতালির রাজবংশের অধীনে একটি ঐক্যবদ্ধ রাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। পরবর্তীকালে রাজা ভিক্টর ইমানুয়েল বিসমার্কের সঙ্গে সহযোগিতার বিনিময় ওই দুটি স্থান ইতালির সঙ্গে সংযুক্ত করেন। এখানেই শেষ করছি। তোমরা সবাই লাইক এন্ড সাবস্ক্রাইবটা দিয়ে দিও।